আজকে শুরু হচ্ছে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটায় বিশেষ কিছু নেই, ওই এটা আর্টসের সাবজেক্টগুলোর মতো একটু মানে মুখস্থ করতে হবে ভালো করে, ঠিক আছে? বোঝার জিনিসটা একটু কম আছে এখানে। পড়েছিলি এই চ্যাপ্টারটা রিডিং? আচ্ছা, দেখ এদিকে দেখ, সবাই চুপচাপ করে। আর যার যার মনে হবে যে লিখে নেওয়ার দরকার, ইন্টারনেটের অ্যাক্সেস নেই, বাড়িতে নোট জোগাড় করতে পারবো না বা ভিডিও দেখতে পারবো না, আবার শেষে অ্যাড করতে থাকবি যেগুলো বলবো এক্সট্রা, ঠিক আছে? বা আমি যেগুলো লিখবো পাশে সেগুলো লিখতে থাকবি। ভৌতবিজ্ঞান ও পরিবেশ। পরিবেশ মানে কি জানিসই, তাই না? সেটা বলতে হবে না, সবাই জানিস তো পরিবেশ মানে কি? সজীব পদার্থ, নির্জীব পদার্থও জানিস সবাই, তাই না? এবার দেখ বায়ুমণ্ডলের সম্পর্কে বলেছে। এটা কি? এটা পৃথিবী। পৃথিবীকে তো নীল দিয়ে দেখায়, এদিকে দেখ, এটা হচ্ছে কি পৃথিবী, ঠিক আছে? আর এর বাইরে কি আছে? এরকম করে বায়ুমণ্ডল আছে। তো এই বায়ুমণ্ডলটাকে কি করেছি আমরা? কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি। নিচে একটা ভাগ, তার নাম দিয়েছি এখান থেকে এত দূর যে ভাগটা, তার নাম ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তারপরে যে ভাগটা আছে তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি মেসোস্ফিয়ার। এগুলো তো পড়ছিলাম না। ও পড়া হয়ে গেছে এগুলো, মানে ছোট ক্লাসে ছিল। আচ্ছা, তাহলে আর এত ডিটেলে বলার কি দরকার, এখানে দেখে নে। প্রথমটা হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তারপরে কি মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বোঝা গেল? এবার এই এখানে যা যা দিয়েছে লিমিটগুলো, ওই লিমিটগুলোই মুখস্থ করবি কিন্তু, বোঝা গেল? হ্যাঁ, 12 কিলোমিটার পর্যন্ত কি ভূমির থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তারপরে 12 থেকে 45 কিলোমিটার অবধি 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। ওই বই ভুল আছে, এক একটা বই এক এক রকম থাকবে, ঠিক আছে? সমস্যা নেই, কিন্তু এটাই ফলো কর জেনারেলি, ঠিক আছে? এই যে এই বই যেটা লেখা আছে কত আছে তো ওটা তার মানে তোর লিখতে হবে, তাই না? লিখে নে খাতায়। বা তুই কি নোটের অ্যাক্সেস পাস, মানে নেট আছে তো? তাহলে বাড়ি গিয়েও লিখতে পারিস, এখন সময় নষ্ট করিস না, ঠিক আছে? তারপরে কি মেসোস্ফিয়ার কত? 45 থেকে 80, 85। মানে এটা হচ্ছে তোর 12 কিলোমিটারই ছিল বেধটা, এর বেধটা কত হয়ে গেল? 12 থেকে 45 কত হয়? এদিকে 3, এদিকে 3। কেন 2? 45 মাইনাস 12 33। তাহলে মেসোস্ফিয়ারের বেধ কত হয়ে গেল? 40। 85 মাইনাস 45, ঠিক আছে? থার্মোস্ফিয়ারটা কত? 85 থেকে ডিরেক্ট 500, অনেক বড় থার্মোস্ফিয়ারটা কিন্তু। 85 থেকে 500 মানে 415 কিলোমিটার, বোঝা গেল? 415 কিলোমিটার বেধটাই খালি। তারপরে তোর ইয়েটা কত? এক্সোস্ফিয়ারটা, এটা সবচেয়ে বেশি, কত? 500 কিলোমিটার। 1000 মাইনাস 500 সমান 500, বোঝা গেল? তাহলে মুখস্থ হলো। ট্রোপোস্ফিয়ার কত? 12 থেকে 45, 12 থেকে 45 স্ট্র্যাটোস্ফিয়ার, 45 থেকে 85 মেসোস্ফিয়ার, তারপর 85 থেকে কত ছিল? 500, তারপরে 1000 অবধি ম্যাগনেটোস্ফিয়ার। ওটা থার্মোস্ফিয়ারের নাম তো আরেকটা, না? এই এক্সোস্ফিয়ারের কার? এক্সোস্ফিয়ারের পরে আছে, ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের পরে আছে। আচ্ছা, থাকতে পারে, কিন্তু ওটাকে বায়ুমণ্ডলের মানে ম্যাগনেটোস্ফিয়ার যেটাকে, সেটাকে সাধারণত বায়ুমণ্ডলের পার্ট মনে হয় ধরা হয় না, ঠিক আছে? ওটা কি বলতো, পৃথিবীর বাইরে একটা চৌম্বক ক্ষেত্র আছে। চৌম্বক ক্ষেত্র তোরা এখন বুঝবি না, তো ওটা বায়ুমণ্ডলের পার্ট হিসাবে আর কি জেনারেলি ধরা হয় না। কোথাও কোথাও ধরতেও পারে, এই জায়গাগুলো এক এক কেউ কেউ মানে, কেউ কেউ মানে না, অত ওগুলো নিয়ে মাথা ঘামাস না। এখানে যা যা বললাম আমি সেই কয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ওই জন্যই বলি এই বইটাই জেনারেলি ফলো করতে। এখানে যেগুলো স্ট্যান্ডার্ড সেগুলোই লেখে বেশিরভাগ ক্ষেত্রে। কোথাও কোথাও অন্য বইয়ে বইটার ইনফরমেশন বেশি থাকে অন্যান্য জায়গায়। কয়েকদিনের জন্য এর বইটা নিয়েছি, পরে আবার ঠিক আছে, ঠিক আছে। দেখ তাহলে হয়ে গেল বায়ুমণ্ডলের কি কি ভাগ থাকে।
এবার দেখ কি হচ্ছে, যত তোর উচ্চতা বাড়বে, ঠিক আছে, তত কি হবে তোর ডেনসিটিটা, মানে ডেনসিটি মানে জানিস তো ঘনত্ব, ঘনত্ব কি হতে থাকবে, বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকবে। ওই জন্য তুই যদি মানে অনেকটা উপরে চলে যাস, প্লেনে করে যখন ওঠা মানে কেউ যদি যায়, তখন কি হয় দেখবি যে অক্সিজেনের ইয়ে দেয় আর কি, সাপ্লাই দেয় বা প্রেসারের। হ্যাঁ আমাদেরকে তো দেয়নি। দেয়নি, গোটা প্লেনের মধ্যেই তো দেয়, আমি তো উঠেছিলাম, দিয়েছিল। আচ্ছা যাই হোক, আরে ইয়ে মাস্ক টাস্ক দেয় না, ওটা গোটা প্লেনের মধ্যেই চালায়। হ্যাঁ, কারণ ওপরে তো অক্সিজেন কম, ওখানে ওপরে তো ঘনত্বটা কম, সব গ্যাসেরই ঘনত্ব কম, ওই জন্য ওপরে একটা তোকে সাপ্লাই দিতে হবে যেখানে, আর প্রেসারটাও বাড়াতে হবে, তাই না? ওপরে তাহলে কি কমে যায়, প্রেসার, চাপটা কমে যায়, ঘনত্ব কমে যায় মানে কি চাপটাও কমে যাবে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, তাই না? তারপরে তাহলে কি হচ্ছে, আমি যত উপরে যাচ্ছি আমার কি কমে যাচ্ছে, চাপটা আর ঘনত্বটা কমে যাচ্ছে, তাই না? বোঝা গেল? আর তোর টেম্পারেচারটা কি হচ্ছে, এটা স্থির থাকছে না, বাড়ছেও বললেও ভুল, কমছে বললেও ভুল, এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে। প্রথমে কি হবে, ট্রোপোস্ফিয়ারে, মানে আমরা যেখানে নিঃশ্বাস প্রশ্বাস নেই আর কি, যেখানে আমরা এখন আছি, সেখানে কি হয়, টেম্পারেচার উচ্চতার সাথে সাথে হ্রাস পায়, মানে কমে। তারপরেরটা কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরে উঠবি টেম্পারেচার বাড়বে, যত উপরে উঠবি টেম্পারেচার বাড়বে। মেসোস্ফিয়ারে আবার আমাদের এখানকার মতোই, যত উপরে উঠবি টেম্পারেচার কমবে। এবার থার্মোস্ফিয়ারে কি হবে, বাড়বে, মানে জাস্ট উল্টাটা আছে, প্রথমে কমবে, তারপর বাড়বে, তারপর আবার কমবে, তারপর আবার বাড়বে। ট্রোপোস্ফিয়ারে কি কমবে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়বে, মেসোস্ফিয়ারে কমবে, থার্মোস্ফিয়ারে বাড়বে, আর লাস্টেরটা এক্সোস্ফিয়ারে মনে রাখবি, ওটা এক্সেপশনাল, ওটাও বাড়বে। এটাও বাড়বে। বোঝা গেল, তাই তো? এবার থার্মোস্ফিয়ারের নাম থার্মোস্ফিয়ার কেন বলতো, কারণ এখানে তোর, আচ্ছা ওটা পরে দেখ, এই যে এখানে যা যা বললাম এখানে সুন্দর ছক করে দিয়ে দিয়েছে। ট্রোপোস্ফিয়ারের, হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, উষ্ণতা সবচেয়ে বেশি থার্মোস্ফিয়ারে। এবার কি বলছে, ট্রোপোস্ফিয়ার এখানে কি হচ্ছে, এখানে ওই ইয়েগুলো দিয়ে দিয়েছে কত থেকে কত, ঠিক আছে, উষ্ণতার পরিসরও এখানে দিয়ে দিয়েছে, 15 থেকে -56। বোঝা গেল ট্রোপোস্ফিয়ারে? এরকম করে এই গোটা ছকটা মুখস্থ করবি, এটা বলার কিছু নেই। এক্সোস্ফিয়ারেরটা মনে রাখবি 1200 থেকেও বেশি হয়, ঠিক আছে। জেনারেলি তোর এক্সোস্ফিয়ার যেটা আছে না, সেটাকেও ওই মহাকাশের অংশই ধরা হয়, বুঝলি? এক্সোস্ফিয়ার আমরা বলি যে বায়ুমণ্ডলের অংশ বাইরের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটাকে কি ধরা হয়, ওই ম্যাগনেটোস্ফিয়ার যেরকম বললাম যে বায়ুমণ্ডলের অংশ ধরা হয় না, এক্সোস্ফিয়ারকেও জেনারেলি ধরা হয় না। ওই জন্য দেখ এখানে টেম্পারেচারটা তোর এক্সোস্ফিয়ারে 1200 ডিগ্রির থেকেও বেশি, কিন্তু আমরা তবু বলি যে হটেস্ট লেয়ার কোনটা, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার বলি, কিন্তু এখানে টেম্পারেচার কিন্তু কম দেখতে পাচ্ছি এক্সোস্ফিয়ার থেকে, তবু এটাকে আমরা বলছি যে এর সবচেয়ে বেশি। কেন? নিশ্চয়ই এ তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনোভাবে, তাই না? তো অত কিছু মাথা ঘামানোর দরকার নাই বেশি, পরীক্ষা আসলে এই 5টা লিখে দিবি, ঠিক আছে। আর হটেস্ট লেয়ার যদি বলে তখন এটাই বলে দিবি, থার্মোস্ফিয়ারই বলে দিবি, ঠিক আছে। হ্যাঁ, তোদের বইয়ে দেখেছিস এটা হটেস্ট লেয়ার থার্মোস্ফিয়ারই আছে তো, মানে আমি তো থার্মোস্ফিয়ারই পড়েছিলাম, এখন জানি না এখানে আবার অন্য কিছু ধরেছে নাকি, দেওয়াই নেই না, থার্মোস্ফিয়ারই লিখবি, ঠিক আছে। বোঝা গেল? থার্মোস্ফিয়ারকে আরেকটা নাম আছে এই থার্মোস্ফিয়ারের, সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে, কারণ এখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। গ্যাসগুলো কি হয়ে যায়, আয়ন আকারে থাকে। আয়ন মানে জানিস তোরা, পরমাণু মানে জানিস তো, পরমাণুর মধ্যে প্লাস চার্জ মাইনাস চার্জ থাকে। তো পরমাণুর মধ্যে যখন ঠিকঠাক থাকে, মানে নিউট্রাল থাকে সব পরমাণু, প্লাস মাইনাস সমান সমান থাকে, জন্য ক্যান্সেল হয়ে 0 হয়ে যায়। কিন্তু কোথাও যদি প্লাস বেশি থাকে, সেটা কি পজিটিভ
আয়ন হয়ে যায়, পরমাণু বলবো না, তখন সেটাকে আমরা বলবো আয়তন। কোথাও যদি নেগেটিভটা বেশি থাকে তখন আমরা তাকে কি বলবো? নেগেটিভ আয়ন বা অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ঠিক আছে? সেরকম আয়নে ভেঙে যায় থার্মোস্ফিয়ারে, এত হিট আছে সেই জন্য। বোঝা গেল? তাহলে থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি হয়ে গেল? আয়নোস্ফিয়ার, তাই না? থার্মোস্ফিয়ারের এগুলো হয়ে গেল। এবার এখানে আরেকটা জিনিস দিয়েছে, এটাও মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে কি গ্যাসীয় উপাদান। মানে কোথায় কোন গ্যাসটা বেশি দেখা যায়? আমাদের নিচের দিকে মানে ট্রোপোস্ফিয়ারে কি নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড দেখা যায়, জলীয় বাষ্পও দেখা যায়। তারপরে কি, তারপরে ওই নাইট্রোজেন, স্ট্র্যাটোস্ফিয়ার ও নাইট্রোজেন অক্সিজেন থাকলোই, প্লাস একটা হয়ে গেল ওজোন লেয়ার। নাম শুনেছিস? ওজোন স্তর বায়ুমণ্ডলে থাকে, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ঠিক আছে? তাহলে ওজোন স্তর যখন, ওজোন গ্যাস নিশ্চয়ই থাকবে, তাই না? তারপরে দেখ মেসোস্ফিয়ারে কি বলেছে, ওই নাইট্রোজেন অক্সিজেন তো কমন, প্রথম তিনটাতেই আছে নাইট্রোজেন অক্সিজেন, কিন্তু বোঝা গেল? তারপর মেসোস্ফিয়ারেও দেখ এখানে আয়ন আছে, আয়ন শুরু হয়ে গেল মেসোস্ফিয়ার থেকেই, ঠিক আছে? ওই অক্সিজেনের মাথায় একটা প্লাস আছে, মানে এখানে প্লাস চার্জ বেশি আছে, এটা একটা ক্যাটায়ন। NO এর মাথায় প্লাস আছে, তাহলে এটাও একটা ক্যাটায়ন, তাই না? আর এখানে দেখ থার্মোস্ফিয়ারও সবগুলোই ক্যাটায়ন, ঠিক আছে? মানে সবগুলোই আয়নিত হয়ে গেছে গ্যাসগুলো, পরমাণু অবস্থায় নেই। আর লাস্টে এক্সোস্ফিয়ারে কি আছে? হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে? সূর্য কি দিয়ে তৈরি? হাইড্রোজেন আর হিলিয়াম। সেরকমই এখানেও এক্সোস্ফিয়ারটাও, মনে রাখবি বাইরে মানে কি, সেটা সূর্যের কাছে, বেশি কাছে, তাই না? তো সূর্য হাইড্রোজেন হিলিয়াম দিয়ে গঠিত, এটাও ওই জন্য হাইড্রোজেন হিলিয়াম দিয়ে গঠিত, মানে এটা মনে রাখার কথা বললাম। স্যার বলছি হ্যাঁ, কোন মানে ছকটার মধ্যে কিগুলো পড়বো? এটা সবগুলো পড়বি, কি পড়বি? হ্যাঁ, তো পুরোটাই তো বললাম। আর এই দুটো তো আমি বলেই দিলাম যে চাপ কি হবে, সমানে কমে যাবে যত উচ্চতা বাড়বে, ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারে যত উচ্চতা বাড়বে চাপ কি হবে, কমে যাবে। আর উষ্ণতা কি হবে, ফার্স্ট লেয়ারে কমবে, সেকেন্ড লেয়ারে বাড়বে, থার্ড লেয়ারে কমবে, ফোর্থ লেয়ারে বাড়বে, ফিফথ লেয়ারেও বাড়বে। আমার বই ছকই নাই। তোর তো আছে, নেট আছে, তাই না? হ্যাঁ, নেট থেকে নোট নিয়ে নিবি। দেখ এখন এই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটু ডিটেলে বলেছে, ঠিক আছে? কি বলেছে? ট্রোপোস্ফিয়ার ভূসংলগ্ন স্তর, ঠিক আছে? উচ্চতা 12 কিলোমিটার অবধি, আমরা একটু আগেই পড়লাম। আচ্ছা, এই অঞ্চলে কি হয়? সবসময় বায়ু প্রবাহিত হয়, তাই না? বায়ু প্রবাহিত হয়, ঝড় বৃষ্টি সব কোথায় হয়? এখানেই হয়, এই নিচের যে লেয়ারটা। উপরে গেলে কিন্তু ওই ঝড় বৃষ্টির ব্যাপারটা নেই, বোঝা গেল? ওই জন্য প্লেন কোথায় চলে? উপরে চলে। ট্রোপোস্ফিয়ারে গেলে ওই ঝড় বৃষ্টি হবে, ওই জন্য ট্রোপোস্ফিয়ারের জাস্ট উপর দিয়ে চলে। ট্রোপোস্ফিয়ারের জাস্ট উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা শান্ত, তাই না? তাহলে এই অঞ্চলে কি বলেছে দেখ পরের লাইন, বায়ু, ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি ও ঝড় বৃষ্টি, বজ্রপাত প্রভৃতিগুলি ঘটনাগুলি ঘটে, ঠিক আছে? তাই একে কি বলা হয়? সবসময় গন্ডগোল হয় জন্য ক্ষুব্ধ মণ্ডল, মানে খেপে গেছে আর কি, বুঝা গেল? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, এটা তো বোঝার বিষয়, এটা মুখস্থ করার মানে আলাদা করে নাম শুনলেই বোঝা যাচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ কেন? কারণ ঝড় বৃষ্টি হচ্ছে। মুখস্থ তো করতেই হবে, কিন্তু মুখস্থ করাটা এখানে সহজ। আচ্ছা, এই অঞ্চলে কি ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্রকে নিয়ন্ত্রণ করে। ঝড় বৃষ্টি হয় মানে সেটাই তো জলচক্র না? সমুদ্র জল গরম হয়ে আকাশে যাচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হয়ে নিচে নামছে, এটাই তো জলচক্র। তাহলে ওই জন্যই বলেছে যে ভূপৃষ্ঠের জলচক্র নিয়ন্ত্রণ করে আর উষ্ণতাও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কারণ ভূপৃষ্ঠের কাছে যে থাকবে সেই তো ভূপৃষ্ঠের উষ্ণতা নিয়ন্ত্রণ করবে, তাই না? এইদিকে পড়াচ্ছি আমি, বোঝা গেল? এবার কি বলেছে? জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান মানে ওই অক্সিজেন, জলীয় বাষ্প, ঠিক আছে? সব এই স্তরেই বেশি থাকে। তারপর কি বলেছে? উচ্চতা বৃদ্ধিতে চাপ কি হবে? চাপ তো কমবে, একটু আগেই পড়লাম। আর উষ্ণতাও কি হবে? এই স্তরে কমবে, তাই না? প্রতি কিলোমিটারে কতটা আরে উষ্ণতা হ্রাস পায়, আবার বৃদ্ধি বলে কেন? আমি উপরে উঠছি, 1 কিলোমিটার উপরে উঠলাম, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে? হ্রাস পাবে। একে ল্যাপস রেট বলা হয়, ঠিক আছে? লিখে নে, ল্যাপস রেট,
এসি রেট আর এটি LA কি লিখছেন স্যার ওটা? এলএপি এসি আর এটি ল্যাপস রেট। ল্যাপস স্পেলিংটা ঠিক লিখলাম তো, আবার লাস্টে ই হয় তো, আচ্ছা যা হয় হয়। হ্যাঁ, একে ল্যাপস রেট বলা হয়, ঠিক আছে। হুম। আর ট্রোপোপজ জিনিসটা কি? ট্রোপোস্ফিয়ারের একদম সবার উপরে, মানে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এদের মাঝামাঝি, মানে দুটো লেয়ারের মাঝামাঝি যে জায়গাটা তাকে ট্রোপোপজ বলা হয়, ঠিক আছে। তাহলে এটা 12 কিলোমিটার উচ্চতার আশেপাশেই হবে, কারণ 12 কিলোমিটারের স্ট্র্যাটোস্ফিয়ার কি হচ্ছে, শেষ হচ্ছে, তাই না? তাই কি হবে, ট্রোপোস্ফিয়ার এই জায়গাটাকে ট্রোপোপজ বলবো। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে থাকবে তাকে কি বলবো, স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ারের উপরে যে থাকবে তাকে কি বলবো, মেসোপজ। এরকমই বলতে থাকবো। এবার দেখ স্ট্র্যাটোস্ফিয়ারের সম্পর্কে কি বলেছে। আচ্ছা, তোদেরকে একটা জিনিস আমি বলি, যদি প্রশ্ন আসবে কিনা আমি জানি না। এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। এটা কি উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু। তাহলে বায়ুমণ্ডলটা কেমন হবে দেখতে বলতো, এই টাইপের হবে, ঠিক আছে। কারণ পৃথিবীটা তো ঘুরছে, তাই না? তো ঘুরলে এই জায়গাটাও ঘুরছে, এই জায়গাটাও ঘুরছে। এবার একই সময়ে একে এতটুকু যেতে হচ্ছে, আর একই সময় এখান থেকে এতটা যাচ্ছে, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই স্পিডটা বেশি। পৃথিবী যে ঘুরছে উপরের দিকে দেখবি সাইকেলের চাকা যখন চলে, সাইকেলের চাকা, ঠিক আছে, এই জায়গাগুলো দেখবি সাইডের যে টায়ারের জায়গাটা, সেই জায়গাটা প্রচণ্ড স্পিডে যাচ্ছে। কিন্তু যত তুই এই ইয়ের দিকে যাবি, স্পোকগুলোর থেকে ভেতরের দিকটায় যাবি, মানে সেন্টারের দিকটায়, দেখবি যে এগুলো আস্তে আস্তে ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে, ঘোরে একসাথেই, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা কত দূর যাবে, 1 সেকেন্ডে ধর তোর এখান থেকে এতটা যেতে হবে, এটা ধর 5 মিটার, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা এখান থেকে জাস্ট এতটুকু যেতে হচ্ছে, এটা ধর 1 মিটার, তাই না? তাহলে 1 সেকেন্ডে এ 1 যাচ্ছে, 1 সেকেন্ডে এ 5 যাচ্ছে, তাহলে এর স্পিড কত হয়ে গেল, 5 মিটার পার সেকেন্ড, তাই না? কিন্তু এর কত হয়ে গেল, যেটা সেন্টারের কাছে 1 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে কি হয়, যখন কোনো একটা জিনিস ঘোরে, ঠিক আছে, তার সেন্টারের দিকে বা অ্যাক্সিসের দিকে স্পিড সবসময় কি হয়, কম হয়, তাই না? আর যত আমার ডিস্টেন্সটা বাড়ে সেন্টারের থেকে, তত আমার কি হয়, স্পিডটা বেশি হয়ে যায়। তো সেই জন্যই পৃথিবীর ক্ষেত্রেও তাই হবে, তাই না? এটা পৃথিবীর অ্যাক্সিস, এখান থেকে ঘুরছে, তাহলে এই জায়গাটায় কি হবে বল, এই জায়গাটা কম জায়গা যাচ্ছে, এতটুকু জায়গা দেখতেই তো পাচ্ছিস চোখ দিয়ে, এতটুকু জায়গা, আর একই এতটা বড় জায়গা যাচ্ছে, একই সময় যেতে হবে। একই সময় যদি না যায় তাহলে তো ছুটে যাবে না, এই জায়গার সঙ্গে এই জায়গাটা এতটুকু যাচ্ছে ধর, এও এতটুকু যাবে, তাহলে এই জায়গাটা দুমড়ে মুচড়ে যাবে। তাহলে ঠিকঠাক করে যদি থাকতে হয়, তাহলে এতটুকু যখন যাবে একে এতটা যেতে হবে। সেই জন্য তোর মেরু অঞ্চলে কি হয়, পৃথিবীর স্পিড ভেলোসিটি অফ আর্থ কি হয়, কম হয়। কিন্তু মেরু যে এই কি বলে নিরক্ষীয় অঞ্চল যে, ঠিক আছে, সেখানে কি হয়, ভেলোসিটি অফ আর্থ বেশি হয়। বোঝা গেল এটা কি নিরক্ষীয় অঞ্চল। আর এটা কি বল, মেরু অঞ্চল, তাই না? হ্যাঁ, তাহলে এবার এখানে ধর তোর স্পিডটা বেশি আছে, ঠিক আছে। তাহলে কি হবে, স্পিড বেশি থাকলে তো ধাক্কা, মানে জোরে কেউ যদি ঘোরে সে জোরে ধাক্কা মারবে, তাই না? তাহলে বায়ুমণ্ডলটাকে কি করে, জোরে জোরে ধাক্কা মারে। সেই জন্য এখানে বায়ুমণ্ডলটা একটু বাইরের দিকে চলে যায়। এই জন্য এই জায়গাটা খুলে গেছে বায়ুমণ্ডলের, আর এখানে ধীরে ধীরে ঘোরে, একে কেউ ধাক্কা মারার নেই, এই জন্য এই জায়গাটা চাপা হয়। বোঝা গেল? তাহলে তো ট্রোপোস্ফিয়ার যেটা ছিল ফার্স্ট লেয়ার, ঠিক আছে, সেটার ইয়েটা কি হয় বলতো, অ্যাকচুয়ালি ওই কত উপর পর্যন্ত আছে, এই মেরু অঞ্চলে হয় 5 কিলোমিটার অবধি, ঠিক আছে। আর এখানে হয় তোর 18 কিলোমিটার অবধি। তো এদের গড় করে কত আসে, ওই প্রায় 12-র কাছাকাছি আসে, ঠিক আছে, তাই না? দেওয়া আছে এগুলো 5 আর 18, এই বইয়ে তো নেই, অন্য বইয়ে থাকতে পারে। তো এরকম করে কেসটা হয়, বোঝা গেল, যে নিরক্ষীয় অঞ্চলে তোর কি হয়,
বেশি ছড়িয়ে থাকে, মানে হাইটটা বেশি দূর অবধি যাবে, কারণ ওখানে স্পিডটা বেশি। আর মেরু অঞ্চলে যেহেতু আস্তে আস্তে ঘুরছে, তাই কি হবে, স্পিডটা কম হবে। আর জন্য বায়ুমণ্ডলটাকে কেউ ধাক্কা দেবে না, ও কম দূর পর্যন্ত বিস্তৃত হবে। তো নিরক্ষীয় অঞ্চলে হয় তোর 18, আর এখানে হয় 5, গড় করে ওই 12 কাছাকাছি হয়। সেটা যদি পরীক্ষায় আসে কিরকম টাইপের কোশ্চেনটা হবে? পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় তোর আসলে খুব জোর এটা আসতে পারে যে নিরক্ষীয় অঞ্চলে কত ট্রোপোস্ফিয়ারের বেদ, নিরক্ষীয় অঞ্চলে কত, ট্রোপোস্ফিয়ারের বেদ কোথায় জানো, মেরু অঞ্চলে কত, এটাই আসতে পারে। এগুলো কিচ্ছু আসবে না, এগুলো বোঝালাম জাস্ট। আচ্ছা, ট্রোপোপজ হয়ে গেল। ট্রোপোপজ হয়ে গেল। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি, ট্রোপোস্ফিয়ারের পরে যে বায়ুমণ্ডলের স্তর থাকে তাকে কি বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। নাইট্রোজেন, অক্সিজেন, আর এখানে মূল জিনিসটা কি থাকবে, ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে ওজোন গ্যাস, O3। অক্সিজেন মানে 3টা অক্সিজেন পরমাণু মিলে যেই অণুটা তৈরি করে তার নাম কি, ওজোন, O3। বোঝা গেল? এবার কি বলছে, এটি ট্রোপোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 কিলোমিটার অবধি বিস্তৃত। বোঝা গেল? মানে 12 থেকে 45, 33 কিলোমিটারের বেধ। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকায়, ধূলিকণা ও জলকণা না থাকায় মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না। ঠিক আছে, তাই একে শান্তমণ্ডলও বলা হয়। তাহলে ফার্স্টেরটা কি ছিল, ক্ষুব্ধ, সেকেন্ডেরটা হয়ে গেল শান্ত। ব্যাস, আর মানে এখানেই শেষ এদের শান্ত ক্ষুব্ধর কেস, এখানেই শেষ, আর কিছু বলা হবে না পরের। এবার কি বলেছে, জেট প্লেনগুলি এই স্তর দিয়েই চলাচল করে। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে, সব বলা হয়ে গেছে, তাই না? এখানে অক্সিজেন প্রায় না থাকায় শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। ঠিক আছে, সেই জন্য প্লেনে কি করা হয়, কে যেন বলেছিলি, ওরে প্লেনে কি করা হয়, সেই জন্য অক্সিজেন দেওয়া হয়, তাই না? এরকম নাকে নাকে দেওয়া হয় না, গোটা প্লেনের মধ্যেই দেওয়া হয়। গ্যাস বের হয়, গ্যাস বের হয়, দেখিস নি? হ্যাঁ, এমার্জেন্সিতে নাকে লাগায়, কিন্তু এমনিতে অক্সিজেন সাপ্লাই দেয়, ধোয়া দেখা যায়। আচ্ছা, যাই হোক, এবার কি বলেছে, এই অঞ্চলে ওজোন গ্যাস সমৃদ্ধ একটা স্তর আছে, এটাও বললাম একটু আগেই। ঠিক আছে, যেটি, এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, মনে রাখবি, ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকে। ঠিক আছে, 16 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকে। কে থাকে, ওজোন গ্যাসের একটা স্তর, যাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এবার কি, বায়ুমণ্ডলের মোট ওজোন গ্যাসের শতকরা 90 এখানে থাকে। মানে গোটা বায়ুমণ্ডলে যত তোর ওজোন গ্যাস আছে, O3 গ্যাস আছে, তাদের মধ্যে 90%ই এই স্তরে থাকে, ওজোন স্তরের মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে তোর উচ্চতার সাথে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকে স্ট্র্যাটোপজ বলা হয়। ঠিক আছে, মানে পজ, যখনই পজ কথাগুলো থাকবে, তখনই কি মনে রাখবি যে ওই স্তর, ওই জায়গাটুকু কি হবে, উষ্ণতার সাথে, উচ্চতার সাথে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? এবার কি, মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 থেকে 85 কিলোমিটার অবধি বিস্তৃত স্তরে সামান্য নাইট্রোজেন, অক্সিজেন আর ওই O2+ আর NO+ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আয়ন। কেমন আয়ন? পজিটিভ আয়ন, মানে ক্যাটায়ন। পজিটিভ আয়নকে ইংলিশে কি বলা হয়, ক্যাটায়ন বলা হয়। ঠিক আছে, কোথায় গেল, এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। মেসোস্ফিয়ার শীতলতম, আর এর জাস্ট পরেই যে আছে সেই কি, উষ্ণতম। তাহলে শীতলতম আর উষ্ণতম একদম পরপর আছে। মনে আছে, মনে থাকবে এটা, শীতলতম। এবার কি, উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের চাপ উষ্ণতা উভয় কমে। বললাম ট্রোপোস্ফিয়ারের মতো, উচ্চতা যত বাড়বে কি হবে, টেম্পারেচার কমতে থাকবে, তাই না? মেসোস্ফিয়ারের শেষ সীমায় উষ্ণতা বৃদ্ধিতেও, উচ্চতা বৃদ্ধিতেও উষ্ণতা স্থির থাকে। মানে কোনো একটা পজের কথা বলেছে, তাই না? উচ্চতা বৃদ্ধিতে যখন তোর উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, নিশ্চয়ই সেটা কোনো পজের কথা বলেছে। তো এটা মেসোস্ফিয়ারের উপর আছে জন্য তাকে মেসোপজ বলবো। যার উষ্ণতা কত হয়, -100 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চতা তোর বাড়লেও উষ্ণতা ওই -100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, যেটা মেসোপজ সেই জায়গাটায়।
ঠিক আছে। এবার কি, থার্মোস্ফিয়ার ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে, ঠিক আছে, এই অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়ে 1200 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। 1200 ডিগ্রি মানে কিন্তু প্রচুর উষ্ণতা, ঠিক আছে। এখানে বাতাস প্রায় নেই বললেই চলে, কালো আকাশ দেখা যায়। থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাস অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, বললাম তাই না, ওই জন্য একে কি বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। বোঝা গেল? এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। বোঝা গেল? রেডিও তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়, যদি তোকে বলে পরীক্ষায় বলবে এটা আয়নোস্ফিয়ার থেকে, বা কি নাম এটা, মেসোস্ফিয়ার থেকে, সরি থার্মোস্ফিয়ার থেকে, তাই না? তাই বেতার যোগাযোগ সম্ভব হয়। বেতার মানে কি, বে মানে কি ছাড়া, তার মানে তার ছাড়া যে যোগাযোগ, ফোন টোন, ঠিক আছে। জগদীশ চন্দ্র বসু যেটা প্রথম আবিষ্কার করেছিল, মার্কনি নয়, তাই না? তাই বেতার যোগাযোগ সম্ভব হয়, ঠিক আছে। এখানে কি বলছে, এই স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে। মহাকাশ স্টেশন, আরে ওই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শুনিস না, ওই সব কথা বলছে। হ্যাঁ, আর মেরুজ্যোতি যে জিনিসটা তোরা ভূগোলে পড়েছিস না, মেরুজ্যোতি, মেরুজ্যোতিটাও এই আয়নোস্ফিয়ারে দেখা যায়। মানে যত ওই কারেন্ট ফারেন্টের ব্যাপার আছে সব কোথায়, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারেই দেখা যায়। এক্সোস্ফিয়ার, আর এটা কি, আরেকটা জিনিস লিখবি, এটা উষ্ণতম স্তর, উষ্ণতম স্তর। বোঝা গেল? কেন লিখবি না? আরে আয়নোস্ফিয়ার এই যে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার কি, এটা জেনারেলি মহাকাশের অংশই ধরা হয়, ঠিক আছে। এটি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটারের বেশি উচ্চতার অঞ্চলকে এক্সোস্ফিয়ার ধরা হয়। বেশি বলতে 1000 অবধি, মানে 500 থেকে 1000 অবধি বিস্তৃত। এর উষ্ণতা 1200 থেকে বেশি, ঠিক আছে। আর কি বলছে, এই স্তরে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে। কিভাবে মনে রাখতে বলেছিলাম, এটা সূর্যের কাছে আছে, সূর্য হাইড্রোজেন হিলিয়াম দিয়ে গঠিত, এটাও হাইড্রোজেন হিলিয়াম দিয়ে গঠিত, এভাবে মনে রাখবি। কিন্তু আবার এটা ভাবিস না যে এটা এক্সোস্ফিয়ার মানে সূর্য পর্যন্ত চলে গেছে, এইসব আবার ভাবিস না, সূর্য আরো অনেক দূরে আছে, তাই না? তাহলে কৃত্রিম উপগ্রহ কোথায় থাকে, এই স্তরে। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, বোঝা গেল? মহাকাশ স্টেশন কিন্তু নিচে থাকছে, কিন্তু কৃত্রিম উপগ্রহটা আর একটু উপরে থাকছে। তাহলে কি হচ্ছে, মহাকাশ স্টেশন, হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম, মহাকাশ স্টেশন যেটা, এই পড়াচ্ছি আমি এদিকে, কথা কোথায় বলছিস তুই? মহাকাশ স্টেশন কোথায় থাকবে, নিচে থাকবে, সেটা কোথায়, থার্মোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। আর কৃত্রিম উপগ্রহ কোথায় থাকবে, একটু উপরে, মানে এর জাস্ট পরের যে লেয়ারটা আছে। এই কৃত্রিম উপগ্রহকে কি বলা হয়, লিখে নে, স্যাটেলাইট বলা হয়। স্যাটেলাইট ব্যান্ড, SATTE, তারপরে LIGHT না LIT কি লেখা হয়, আমি LIT শিওর তো? আচ্ছা, কিছু একটা হবে, বানান টানান বাংলায় লিখে দে, SATTE লিখে দে, ঠিক আছে। এই বানান জিনিসটা আমাকে অনেক ভুগিয়েছে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ কি জিনিস, কোথায় থাকে তাহলে, এক্সোস্ফিয়ারে, বোঝা গেল? কেমন তাহলে বায়ুমণ্ডল আমাদের পড়া হয়ে গেল, তাই না? স্যার এবার যাই, চলে যা, পরে দেখে নিস তাহলে কোনো ভাবে জোগাড় করে করে। এবার বায়ুমণ্ডল হয়ে গেল পড়া, বায়ুমণ্ডলে আর কিছু নেই। এবার দেখ, পরিচালন স্রোত বলে একটা জিনিস আছে, যার জন্য কি হয়, বায়ু প্রবাহ হয়, ঝড় বৃষ্টি হয়, বোঝা গেল? এবার দেখ, এখানে এটা ধর কি, মাটি,
ভূপৃষ্ঠ, ঠিক আছে, এখানে হাওয়া আছে। এবার এখানে কি হচ্ছে, সূর্য ধর তোর এমন কোথাও আছে একটা, এদিকে সূর্য আছে, বা কোনোভাবে এই জায়গাটা খুব কি পাচ্ছে, খুব হিট পাচ্ছে, প্রচণ্ড হিট পাচ্ছে। তাহলে হিট পেলে কি হয়, আমরা পড়েছিলাম গ্যাসের আয়তন বাড়ে, তাই না? গ্যাসের আয়তন বাড়ে, তাহলে ঘনত্ব কি হবে, কমে যাবে। আয়তন বাড়লে ঘনত্বটা কমে যাবে, মানে একটা জিনিস যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে তো পাতলা হয়ে যাবে না জিনিসটা, অত তো গাঢ় থাকবে না। তাহলে এখানে কি হচ্ছে, ঘনত্ব যেটা, আয়তন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, আয়তন বাড়ছে, ঘনত্ব কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? কারণ এখানে কি ছিল, হিট বেশি ছিল, বেশি পরিমাণে এখানে হিট দিচ্ছিল সূর্য, আর এখানে কি আছে, হিটটা কম আছে, তাই না? হিট কম, সেই জন্য আয়তন কি, আয়তনও কম, আর কি, ঘনত্ব ঘনত্ব বেশি। বোঝা গেল? তাহলে এবার কি হবে, তাহলে এই জিনিসটা এখানে এটা হালকা হয়ে ধর এই হিট দিচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে, হালকা হয়ে সব ওপরের দিকে তাহলে উঠে যাচ্ছে, তাই না? হালকা হয়ে গেলে তো উপরে উঠে যাবে, এটা তো জানিস। ঘনত্ব কমে যাচ্ছে মানে আয়তন বেড়ে যাচ্ছে, মানে হালকা হয়ে যাচ্ছে, তাই তো, উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, একটা ফাঁকা ফাঁকা তৈরি হয়ে যাচ্ছে না, একটা শূন্যস্থান টাইপের তৈরি হয়ে যাচ্ছে। শূন্যস্থান বলতে কিছুটা গ্যাস উপরে চলে গেছে, গোটা গ্যাসই আবার চলে গেছে ভাবিস না। তাহলে হিট হলে কি হচ্ছে, এখানে একটা চাপ কমে যাচ্ছে, এক কথায় শূন্যস্থান টাইপের তৈরি হচ্ছে, ওই জন্য চাপটা কি হচ্ছে, গ্যাসের যে চাপ দিয়ে রেখেছিল সেই চাপটা উপরের দিকে উঠে যাচ্ছে, মানে চাপটা কমে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে। কিন্তু এখানে চাপ কি আছে, বেশি আছে, তাই না? এবার এখানে কম চাপ আছে আর এখানে বেশি চাপ আছে, তাহলে বায়ুটা কি করবে, চাপ কি সমান রাখতে চাইবে, তাই না? তোর জল যে দেখেছিস, জল, আচ্ছা জলের উদাহরণটা বাড়িয়ে দে, মানে চাপ সব জায়গায় সমান রাখতে চায়, এটা জানিস তো। এক জায়গায় বেশি চাপ, আরেক জায়গায় কম চাপ হলো লিকুইডের ক্ষেত্রে, লিকুইড বলতে জল আর ওই গ্যাসকে লিকুইড বলা হয়, ফ্লুইড বলা হয়, ঠিক আছে? ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, তারা চাপটা চারিদিকে সমান রাখতে চায়, বোঝা গেল? সেই জন্য কি হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সর্বদা কি হয়, বায়ু প্রবাহিত হয়, প্রবাহ। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, বায়ু প্রবাহ কোথা থেকে কোথায় হয়, সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। অর্থাৎ যেখানে তোর হিট, প্রথমে কোথা থেকে শুরু করেছিলাম, হিট বেশি থেকে শুরু করেছিলাম, তাই না? তাহলে বায়ু প্রবাহ কোথায় হয়, যেখানে হিট বেশি, মানে হিট বেশি মানে কি, সেখানে টেম্পারেচারটাও বাড়িয়ে দেবে। উষ্ণতা যেখানে বেশি সেই দিকে বায়ু যাবে, কোন দিক থেকে যাবে, যেদিকে উষ্ণতা কম সেই দিক থেকে। বোঝা গেল? তাহলে বায়ু সবসময় কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে, তাই না? বায়ু সবসময় কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতার দিকে, ঠিক আছে? বোঝা গেল? চাপ দিয়েও পারবি বলতে, উষ্ণতা দিয়েও পারবি। তাহলে আমি কি বললাম, যে এখানে একটা জায়গা ছিল, এখানে এই জায়গাটা যদি বেশি হিট হয়, এখানের গ্যাসগুলো উপরের দিকে চলে যাবে, হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, তাহলে এখানে একটা চাপটা কমে যাবে, ওই জন্য এখান থেকে আশেপাশের থেকে যত উচ্চচাপযুক্ত অঞ্চল ছিল সেখান থেকে বায়ু ছুটে আসবে এদিকে, তাই না? এবার এটাই যদি তোর হঠাৎ করে হয়, এই ঘটনাটা, মানে হঠাৎ করে খুব এক টেম্পারেচারটা বেড়ে গেল এখানে, ঠিক আছে? তাহলে কি হবে, এরা হঠাৎ করে দেখবে ফাঁকা আছে, মানে প্রচণ্ড স্পিডে এখান থেকে এখানে চলে যাবে। যদি ধীরে ধীরে গরম হয় তাহলে এরা ধীরে ধীরে যাবে, তাই না? একটু ঠান্ডা, এর ধর একটু গরম হলো, একটু এদিক থেকে বাতাস গেল, আরেকটু গরম হলো, আরেকটু বাতাস গেল, তাহলে কোনো সমস্যা নাই, হালকা হালকা বায়ু প্রবাহিত হয়। কিন্তু এখানে যদি হঠাৎ করে অনেকটা কমে যায়, তাহলে এখানে হঠাৎ করে অনেকটা বায়ু চলে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, ঝড় হয়ে যাবে, তাই না? আর এই স্রোতটাকেই কি বলা হয়, পরিচালন স্রোত বলা হয়, ঠিক আছে? এই যে তোর হিট হওয়ার জন্য বায়ুটা উপরে উঠে গেল, ঠিক আছে? তারপর কি হলো, এখান থেকে যেখানে প্রেসার বেশি ছিল পাশে, যেখানে হিটটা মানে উষ্ণতাটা কম ছিল, সেখান থেকে বায়ুটা এদিকে ছুটে গেল, আবার গরম হয়ে উপরে উঠে গেল, আবার এদিক থেকে ছুটে গেল, ঠিক আছে? তারপর এরা কি করবে, এদিকে চলে যাবে আবার,
এই ঘটনাটাকে কি বলা হয়? এই যে একটা গোল এরকম চলতে থাকলো, এই স্রোতটাকে পরিচালক স্রোত বলা হয়। ঢুকে গেছে মাথায়? হ্যাঁ। আর বায়ু প্রবাহ কাকে বলে এটা তো বলতে হবে না আশা করি, তাই না? বায়ু যে অনুভূমিক ভাবে চলে তাকেই বায়ু প্রবাহ বলা হয়। অনুভূমিক মানে জানিস তো, লম্ব মানে এটা, অনুভূমিক মানে এটা, মানে ভূমির সমান্তরালে, তাই না? তাহলে হয়ে গেল এগুলো। এবার কি? ঝড় তো বললামই। এটা কি বললাম যেটা মুছলাম? তা আমি তো বললামই, পড়ালামই, আবার পয়েন্ট করা আছে তো কি? হ্যাঁ, এবার হচ্ছে ওজোন স্তরের ব্যাপারটা, ঠিক আছে? দেখ, তাহলে আমাদের বায়ুমণ্ডল হয়ে গেল, পরিচালন স্রোত, ঝড় বৃষ্টি এসবও হয়ে গেল। এবার আজকের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে এই ওজোন স্তর। ওজোন স্তর কিভাবে তৈরি হচ্ছে আমরা পড়ব, কিভাবে ধ্বংস হচ্ছে আমরা পড়ব, বুঝলাম? দেখ, আমরা জানি কি যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা জায়গায় ওজোন গ্যাস আছে অনেক, তাকে আমরা ওজোন স্তর বলি, ঠিক আছে? সেটা কত কিলোমিটার থেকে কত কিলোমিটার? 16 থেকে কত ছিল? 45। আচ্ছা, 16 থেকে 45 কিলোমিটার অবধি ওজোন স্তর আছে। তো ওজোন স্তরটা কিভাবে তৈরি হয়? দেখ, এটা বলে, এটা আমি কি লিখলাম? ও মানে আচ্ছা, এই দুটার মধ্যে পার্থক্য বল আমাকে। এটা হচ্ছে অক্সিজেন, কি এটাও অক্সিজেন, এটাও অক্সিজেন, তাই না? দুটা কি বলে? এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে কি অক্সিজেনের অণু, ঠিক আছে? দুটা পরমাণু মিলে এখানে কি করেছে? একটা অণু গঠন করেছে, ঠিক আছে? আর পরমাণু সবসময় কি হয় মনে রাখবি, বেশিরভাগ ক্ষেত্রেই পরমাণু অ্যাক্টিভ হয়, ঠিক আছে? অ্যাক্টিভ মানে সক্রিয়, সবসময় বিক্রিয়া করতে চায়। কিন্তু অণু মানে কি, ওরা একটু স্টেবল, মানে একটু শান্ত থাকে, ঠিক আছে? ওরা যে বিক্রিয়া করে না একদম তাও না, ওরাও বিক্রিয়া করে, কিন্তু এদের মতো অতটা অ্যাক্টিভ না, এরা বেশি অ্যাক্টিভ। আরেকটা অণুর নাম কি? অক্সিজেনের 3টা অক্সিজেন মিলে যেই অণুটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ওজোন, ঠিক আছে? এর একটা বিশেষ নাম আছে ওজোন, অক্সিজেন অণু এটাও, তাই না? এটার হচ্ছে ওজোন নাম, বোঝা গেল, তাই তো? তাহলে এটা আমি মুছে দিই, বোঝা গেল যখন। এবার আমরা পড়ব ওজোন স্তর তৈরি। কি হয়? ওজোন স্তর ন্যাচুরালি তৈরি হবে, আবার ন্যাচুরালি ভাঙবেও, ঠিক আছে? আর এখানে তাহলে কি? আচ্ছা, এখানে আমি লিখি আগে ন্যাচুরালি, ঠিক আছে? ন্যাচুরালি মানে প্রাকৃতিকভাবে আর কি, যেখানে মানুষের কোনো হাত নেই, যেটা প্রাকৃতিকভাবে হচ্ছে। আরেকটা কি হবে? ওজোন স্তর ধ্বংসও হবে, নিজের থেকেই তৈরি হবে আবার নিজের থেকে ধ্বংস হবে। এরকম করে কি একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। ধর রোজ এতটা করে তৈরি হচ্ছে, রোজ এতটা করে আবার ধ্বংসও হয়ে যাচ্ছে, তো এরা দুজন মিলে ক্যান্সেল হয়ে গেল। ওই জন্য টোটাল পরিমাণটা সারা জীবন ফিক্স থাকার কথা ছিল। আর মানুষের কিছু কাজকর্মের জন্য দেখা যাচ্ছে যে এই ধ্বংসটা বেশি হয়ে যাচ্ছে, তৈরিটা কম হচ্ছে, ধ্বংসটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? ওভারঅল কমে যাবে, ওভারঅল ডিপ্লিশন হয়ে যাবে, তাই না? তো ওগুলো আমরা ধীরে ধীরে পড়ছি, এখন আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ন্যাচুরালভাবে কিভাবে হয়, বোঝা গেল? দেখ কি আছে এখানে, মনে রাখবি যে অতি বেগুনি রশ্মিটা ওজোন স্তর তৈরিতে হেল্প করে। কে? অতি বেগুনি রশ্মি, বা তাকে কি বলা হয়? আল্ট্রাভায়োলেট রে, তাই না? ইউভি রে। ইউভি রে কিভাবে হেল্প করে? প্রথমে একটা এদিকে অক্সিজেন থাকে তোর, জানিস? তারপর কি একটা কোথায় গেল? এরা একে ভেঙে দেয়, কিসে ভেঙে দেয়?
দুটা পরমাণুতে ভেঙে দেয়। ভেঙে দিল, এটা হচ্ছে কি 1 নাম্বার। কে করলো এটা? ইউভি রে করলো, কিন্তু বোঝা গেল। 2 নাম্বার কি বলেছে? অক্সিজেন তো একটা ছিল না, তাই না? অক্সিজেন অনেক আছে পরিবেশে, তো আরেকটা অক্সিজেন, আর এখান থেকে আরেকটা অক্সিজেনের অণু নিলাম, আর এখান থেকে একটা অক্সিজেনের পরমাণু নিলাম। এরা কি করলো? এরা নিজে নিজেই যুক্ত হয়ে O3 গঠন করে নিল। বুঝে গেল? তাহলে দুটা স্টেপে তৈরি হয়। একটা কি, অতিবেগুনি রশ্মি একটা অক্সিজেনকে ভেঙে দুটা অক্সিজেন পরমাণু তৈরি করে দিল, আর এবার আগের থেকে যে অক্সিজেন অণু ছিল সেই অক্সিজেন অণুর সঙ্গে আর একটা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে দিল। কোনো সমস্যা নেই। এবার ন্যাচুরালি কিভাবে তোর ধ্বংস হয়, দেখ। প্রথমে কি বলেছে যে প্রথমে তো ওজোন গ্যাস হবেই, ওজোন গ্যাস যেহেতু ধ্বংস হবে, তাই না? এটা কি করবে? ইউভি রে কি করবে? দাঁড়া, ইউভি রে লিখি এখানে। ইউভি রে কি করছে? একে ভেঙে দিচ্ছে। অক্সিজেন আর মানে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ভেঙে দিচ্ছে। কোথায় গেল? হ্যাঁ, অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ভেঙে দিচ্ছে। বোঝা গেল? এবার ওজন তো একটা ছিল না, এখানে যে আমি বললাম এই অক্সিজেন তো একটা ছিল না, আরো অনেক ছিল, ওই জন্য পরের বিক্রিয়াটা হয়েছিল। এখানে ওজন তো একটা নেই, ওজন অনেক আছে। ওই একটা ওজনের সঙ্গে এই অক্সিজেনটা যুক্ত হয়ে কি তৈরি হয়ে যাবে? দুটা অক্সিজেন অণু তৈরি হয়ে যাবে। বোঝা গেল? আর কিচ্ছু নেই, এইটুকুই। বোঝা গেল? এটুকু আগে মুখস্থ করবি, তারপর দেখবি যে এখানে এদের উপরে একটু ডিটেইলিং দিয়েছে যে যখন তোর ওজন অণুটা হয়, মানে ওজন তৈরি হয়, তখন যেই ইউভি রেটা হয় তাদের কি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কি একটু কম হয়, সেটা হচ্ছে 240 ন্যানোমিটারের থেকে কম হয়, ঠিক আছে? আর যখন তোর ওজন স্তর বিয়োজন হচ্ছে তখন যেই মানে এই যে এই কেসটার কথা বলছি, তখন যেই ইউভি রের কথা বলা হচ্ছে সেটা কি একটু তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, মানে বেশি বলতে 300 ন্যানোমিটার থেকে একটু কম, তাই না? এটা কি বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? 240-এর থেকে একটু কম, 240 ন্যানোমিটার থেকে একটু কম, মানে এর থেকে কমের মধ্যে বা এর সমান। আর এখানে কি এরা একটু ধ্বংসের সময় একটু ইয়েটা বড়, তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় হয়, মানে 300 থেকে 300 সমান বা 300 থেকে একটু কম। বোঝা গেল? আর কিছু বলিনি এখানে। আর এই জিনিসটা অত ইম্পর্টেন্টও না, ঠিক আছে? যেটা আমি ব্র্যাকেটে লিখলাম কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার। ইম্পর্টেন্ট কি, যেটা একটু আগে বললাম, যে এই বিক্রিয়া দুটো আর এই বিক্রিয়া দুটো। বোঝা গেছে? সমস্যা নেই কোনো, তাই না? এবার আর তোরা কি জানিস যে ওই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির কি সম্পর্ক? জানিস না? যত শক্তি বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত কম, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কি হয়? কমে যায়। তার মানে এইখানে তোর ওজোন স্তর তৈরি হতে ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য লাগছিল, মানে শক্তি কি লাগছিল? বেশি বেশি লাগছিল। আর এখানে কি ধ্বংস করতে তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় বড় লাগছে, তার মানে শক্তিটা কম কম লাগছে। তাহলে এখানে কি শক্তি, বেশি শক্তির প্রয়োজন, বেশি শক্তির ইউভি রে প্রয়োজন, বেশি শক্তির ইউভি রে প্রয়োজন। তৈরি হতে বেশি শক্তি লাগে, কিন্তু ধ্বংস হতে কি কম শক্তির ইউভি রে প্রয়োজন, তাই না? কারণ কি? কারণ শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের কি ব্যস্তানুপাতিক। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা ল্যামডা, এই সাইনটার নাম ল্যামডা, সেটা ছিল না শেষে আলো চ্যাপ্টার নাকি লাস্টে আলো কোথায় যাবে শব্দ। বোঝা গেল তাহলে, তাই না?
ওজোন স্তর ন্যাচুরালি কিভাবে তৈরি হচ্ছে সেটাও পড়ে নিলাম, ওজোন স্তর ন্যাচুরালি কিভাবে ধ্বংস হচ্ছে সেটাও পড়ে নিলাম। এবার দেখ আমাদের যে কাজকর্ম আছে সেই কাজকর্মের জন্য ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, এই দেখ মনে থাকে এটা সব ফ্রিজ এসি থেকে নিয়ে করতে হয়। ক্লোরোফ্লুরোকার্বন আর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, ঠিক আছে, প্রধানত NO যেটা, ঠিক আছে, এটাকে সম্ভবত নাইট্রাস অক্সাইড বলা হয় নাকি নাইট্রিক বলা হয়, নাইট্রাসই বলা হয় মনে হয়। নাইট্রাস ওইটা তো নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা হচ্ছে কবে পড়েছিলাম ভুলে গেছি আমি। নাইট্রিক অক্সাইড হচ্ছে এটা, না এটা নাইট্রোজেন ডাই আর এটা হচ্ছে নাইট্রিক। না দাদা এটাকে নাইট্রাস বলে তো। এটাকে এই যে এটাকে N2O কে নাইট্রিক বলে আর NO কে নাইট্রাস বলে, তাই না? আচ্ছা আজ যেটা N2 কে তো লাফিং গ্যাস বলে। এক সেকেন্ড দাঁড়া, এখানে লেখাই ছিল কোথায় যেন, মাস্টারই ভুলে যাচ্ছে, ছাত্রছাত্রী কি করবে। নাইট্রাস, গ্রিন হাউস এফেক্ট এটা সব ভূগোলের ক্লাবে ভৌত বিজ্ঞানে ঢুকায় না ভাই এটা বিজ্ঞানের অংশ হয়, বুঝতে পারলি? নাইট্রাস, তাহলে এটা নাইট্রিক। আরে গ্রিন হাউস যেটা অক্সিজেনের রেসপেক্টে তাহলে ট্রিক আর আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে নাইট্রিক। এটা খুব কম আছে। ঠিক বলছেন, ভুল করে আসছে কেমন করে আসছে নাইট্রিক, ঠিক আছে, খুব গুলিয়ে যায় এটা, নাইট্রিক কোনটা নাইট্রাস কোনটা। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে এই যে আমরা কি পড়লাম যে ওজোন স্তর তৈরি হচ্ছে ন্যাচুরালি, ওজোন স্তর ন্যাচুরালি ধ্বংসও হচ্ছে, কিন্তু আমাদের কাজকর্মের জন্য ওই ফ্রিজ টিজ এসবের থেকে কী হয়, ক্লোরোফ্লুরোকার্বন বের হয়, যেটাকে সংক্ষেপে CFC লেখা হয়, ক্লোরোফ্লুরোকার্বন। আরেকটা কি বের হয়, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বের হয়, ঠিক আছে। এরা কি করে, এই প্রসেসটাকে বেশি করে দেয়, এই প্রসেসটাকে কি কম করে দেয়। সেই জন্য স্তর তৈরির থেকে যতটা তৈরি হচ্ছে তার থেকে বেশি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি ওভারঅল ধ্বংস হয়ে গেল, তাই না? দেখ এবার এটা কি কিভাবে হয় সেটা আছে এই পেজে। ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, তার একটা উদাহরণ নিয়েছে, ধর এটা CF2Cl2, ঠিক আছে, ক্লোরিনও আছে, ফ্লুরিনও আছে আর কার্বনও আছে, এটা হচ্ছে একটা ক্লোরোফ্লুরোকার্বন। কেন ক্লোরোফ্লুরোকার্বন? কারণ ক্লোরিনও আছে, F মানে ফ্লুরিনও আছে, C মানে কার্বনও আছে, সেজন্য এটা একটা ক্লোরোফ্লুরোকার্বন, সেটাকে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে। একে ইউভি রে কি করে, এখান থেকে সক্রিয় ক্লোরিন বের করে দেয়, ঠিক আছে। এখান থেকে এখানে দুটো ক্লোরিন ছিল, একটা ক্লোরিনকে বের করে দেয়, অ্যাক্টিভ ক্লোরিন হয়ে গেল কিন্তু একটা, তাই না? এবার কি হচ্ছে, এই জিনিসটা কি করছে, এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে দিলাম। 2 নাম্বারে এই জিনিসটা, এই যে অ্যাক্টিভ ক্লোরিনটা এখানে ছিল, এই ক্লোরিনটা ওজনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে দিচ্ছে, Cl এর সাথে O আর অক্সিজেন অণু। বোঝা গেল? বোঝা গেল? এবার এখান থেকে একটা অক্সিজেন এর সঙ্গে লেগে গেল, ClO হয়ে গেল, আর এখানে কটা পড়ে থাকলো, দুটা, লিখে দিলাম 2। বোঝা গেল? এবার কি হচ্ছে, এই ClO যেটা ছিল, ঠিক আছে, সেটা আরেকটা তো ইয়ের সাথে লাগলো, ওই ওজনের সাথে লাগলো, ঠিক আছে, এরা মিলে কি হয়ে গেল বল, Cl হ্যাঁ, এই এখান থেকে এই যে অক্সিজেনটা যে এখান থেকে অক্সিজেন নিয়েছিল, এ আবার অক্সিজেনটাকে দিয়ে দিল, ঠিক আছে, Clটা পড়ে থাকলো এখানে যেরকম Cl পড়েছিল, প্লাস এই ওটা একে দিয়ে দিল, তাহলে কি হয়ে গেল, O4। O4 বলে তো কিছু হয় না, আমরা কি লিখি 2O2, মানে 4টা অক্সিজেন হয়ে গেল, 2 2 4, তাই না? তাহলে এখান থেকে আবার দেখ, আবার কি হবে, এখানে ক্লোরিন চলে আসছিল জন্য এটা হচ্ছিল, এটা হচ্ছিল, এখান থেকে আবার ক্লোরিন চলে আসলো, তাহলে এরপরে আবার কি 2 নাম্বারটা হবে, 2 এর পরে মানে এই রিয়াকশনের পর তো এই রিয়াকশনটা হবেই, তাই না? ক্লোরিন চলে আসলেই আমার এই রিয়াকশন 3 নাম্বার রিয়াকশনটা
ক্লোরিন যদি আমার চলে আসে কোথাও একটা অ্যাক্টিভ ক্লোরিন, তাহলে আমার 2 নাম্বার রিয়াকশনটা অটোমেটিকলি হয়ে যাবে, তাই না? আরেকটা ওজনের সাথে এই ক্লোরিনটা লেগে এই জিনিসটা হয়ে যাবে। আর এরপরে এই সিএলওটা যদি একবার চলে আসে তাহলেই ওজনের সঙ্গে লেগে ক্লোরিন আর অক্সিজেন তৈরি হয়ে যাবে, তাই না? তার মানে তোর কি হচ্ছে, এখানে আবার ক্লোরিন চলে আসছে, মানে আবার 2 নাম্বারটা হবে। ক্লোরিন চলে আসলে 2 নাম্বারটা হয়ে যায়, তারপরে 2 এর পর 3টা হবে, 3 নাম্বারের পর আবার ক্লোরিন চলে আসছে, মানে আবার 2 নাম্বার হবে, তারপরে আবার 3 নাম্বার হবে, এরকম করে চলতেই থাকবে। আর প্রত্যেকবারে কি হবে, 2 নাম্বার আর 3 নাম্বার চললে কি হয়, ওজনটা অক্সিজেন অণু হয়ে যায়, ঠিক আছে? ওজনটা অক্সিজেন অণু হয়ে যায়। তাহলে একবার যদি স্টার্ট হয়ে যায় কোনোভাবে, ক্লোরোফ্লুরোকার্বন যদি একবার ব্রেক হয়ে তোর অ্যাক্টিভ ক্লোরিন তৈরি করে দেয়, তাহলে 2 নাম্বারটা চালু হয়ে যাবে, আর 2 নাম্বারটার সাথে সাথে 3 নাম্বারটাও চালু হয়ে যাবে। আর 3 নাম্বারটা চালু হলো মানেই আবার 2 নাম্বারটা চালু হবে, 3 নাম্বারটা আবার চালু হবে, আবার 2 আবার 3, এইভাবে চলতেই থাকবে। আর প্রত্যেকবারে কি হবে, ওজন অণুটা কি হয়ে যাবে, অক্সিজেন অণু হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে তাহলে কি হচ্ছে, আমাদের যত ওজন গ্যাস আছে সেগুলো কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, অক্সিজেন অণু হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে ন্যাচুরালি তোর তৈরিও হচ্ছিল, ন্যাচুরালি ধ্বংসও হচ্ছিল, কিন্তু আমাদের এই ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করার ফলে কি হচ্ছে, যে শুধু ধ্বংস হচ্ছে, তৈরি তো হচ্ছে না। এখানে ওজন তৈরি হচ্ছে কোনো প্রসেসে? কোথাও ওজন আছে দেখি? কোথাও নেই। আরেকটা এটা কি দিয়ে হয়, এটা তো তোর সিএফসি দিয়ে হয়, তাই না? সিএফসি দ্বারা কি বিয়োজন, ওজন বিয়োজন। আরো কি পড়াবে? হ্যাঁ বলছি আরো কি পড়াবে? এটা গ্রিন হাউসটা আজকে? হ্যাঁ, কেন? বাড়ি যেতাম, আমার টিউশন আছে। আর একটু বেশি নেই আর। হ্যাঁ, তারপরে কি বলেছে যে কি সিএফসি হয়ে গেল, এবার নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড দ্বারা, ঠিক আছে, প্রধানত NO আর NO2 লিখেছে, NO2 দ্বারা কি ওজন স্তর, মানে ওজন গ্যাসের বিয়োজন, তাই না? দুটা কেস, ন্যাচুরালি দুটা কেস ছিল, দুটা করে বিক্রিয়া, আর এখানে দুটা কেস, এখানে তিনটা করে মনে হয় বিক্রিয়া। তাহলে কি হবে, প্রথমে ফার্স্ট বিক্রিয়া NOর সাথে ওজন গ্যাস, ঠিক আছে, কি তৈরি করবে, NO2 প্লাস কি O2, একটা অক্সিজেনের দিকে গেল, তাই না? এরপর কি করবে, এই যে NO2 হয়ে গেল, NO2টা এদিকে চলে আসবে, NO2 এ কার সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। অক্সিজেন কোথায় হচ্ছিল, অক্সিজেনটা কোথায় আসছিল বল? না না, এটার কথা বলছি না, এইটাকে, এখানে অক্সিজেন আসছিল। এই যে ইউভিরা কি করছে, ন্যাচুরাল জিনিসটাও তো হচ্ছে, যখন আমরা ওটা পড়ছি ন্যাচুরাল জিনিসটা তো থেমে নেই, এটাও হচ্ছে। তাহলে ন্যাচুরাল জিনিস থেকে আমাদের অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, সেই অক্সিজেন পরমাণু নিয়ে, ঠিক আছে, এই অক্সিজেন পরমাণুটা তাহলে কোথা থেকে আসলো, ইউভি রে দ্বারা, ইউভি রে O3 ভেঙে তৈরি, ইউভি রে দ্বারা O3 ভেঙে তৈরি। বোঝা গেল এটা কোথা থেকে এসেছিল? হ্যাঁ, আর এটা কোথা থেকে আসলো, এখান থেকে, আগের স্টেপ থেকে। তাহলে এরা দুটা মিলে কি করে দেবে, একটা অক্সিজেন একে দিয়ে দেবে, তাহলে NO হয়ে গেল, আবার কি হয়ে গেল, O2 হয়ে গেল। তাহলে এখানে দেখ, এখানে তিনটা না, দুটোই বিক্রিয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে NO থাকলেই কি হয়ে যাবে, আবার ফার্স্টেরটা রিপিট হয়ে যাবে, ফার্স্টেরটার পর আবার সেকেন্ডটায় আবার NO আছে, আবার ফার্স্টেরটা, এইভাবে চক্রাকারে চলতেই থাকবে, তাই না? প্রত্যেক স্টেপে কি হবে, ওজনটা কি তৈরি হয়ে যাবে, এদিকে অক্সিজেন অণু তৈরি হয়ে যাবে, এদিকেও তৈরি, এখানেও তৈরি হবে, এখানেও তৈরি হবে। বোঝা গেল? তাহলে এখানেও কি হচ্ছে, শুধু ওজনটা অক্সিজেনে কনভার্ট হচ্ছে, কিন্তু অক্সিজেন ওজনে কনভার্ট হচ্ছে না। বাট ন্যাচুরালি কি হচ্ছিল,
ন্যাচুরালি কি হচ্ছিল, এখানে ওজোন স্তর তৈরিও হচ্ছিল, ওজোন স্তর ধ্বংস হচ্ছিল। মানে এখানে O3 থেকে মানে O2 থেকে তোর O3ও হচ্ছিল, আবার উল্টোটাও হচ্ছিল যে O3 থেকে O2ও হচ্ছিল, তাই না? এটাও হচ্ছিল আর এটাও হচ্ছিল, তাই না? কিন্তু এদিকে কি হচ্ছে, খালি এই দুটো কেসে মানুষের ক্রিয়াকর্মের ফলে যে এই দুটো হচ্ছে তাদের জন্য কি হচ্ছে, খালি ওজোন থেকে অক্সিজেন হচ্ছে। কি হচ্ছে না? অক্সিজেন থেকে ওজোন হচ্ছে না। সেই জন্য এগুলোর ফলে ওজোন স্তর ডিপ্লেশন হয়ে গেল, মানে কমে গেল, তাই না? এবার দেখ বইয়ে কি বলেছে। এগুলো তো পড়লামই, তাই না? এখানে সিএফসি এর কিছু উৎসের কথা বলা হয়েছে, যেমন ফ্রিজ, এসি, ঠিক আছে? তারপর অ্যারোসল স্প্রে চালক রূপে, কি হ্যাঁ স্প্রেতে চালক রূপে, ঠিক আছে? ফোম তৈরিতে, তারপর অগ্নি নির্বাপক, এগুলো তোকে একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নেই, বোঝার যা যা ছিল সব কমপ্লিট, তাই না? তারপর কি ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক রূপে সিএফসি ব্যবহৃত হয়, তা নিষ্ক্রিয় ও অদাহ্য হওয়ায় দীর্ঘ সময়ের ব্যবধানে ব্যাপন প্রক্রিয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় ও ওজোন স্তর ধ্বংসের কাজ করে। বোঝা গেল? কি বলছে, ওই ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক রূপে যেসব সিএফসি ব্যবহার হয়, সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন, তারা কি প্রথমে নিষ্ক্রিয় আর অদাহ্য হয়। এগুলোর প্রকৃতি কেমন, চুপচাপ থাকে, নিষ্ক্রিয়, আর কি অদাহ্য মানে জ্বলে না। ওই জন্য এদেরকে মানে এরা ধ্বংসও হবে না, তাই না? ওই জন্য ধীরে 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 আস্তে আস্তে উপরে যখন চলে যাবে অনেকদিন থাকতে থাকতে, তখন এই বিক্রিয়াগুলো করে ওজোন স্তর ধ্বংস করে দেবে। এবার ওজোন স্তর ধ্বংসে সিএফসির কি ভূমিকা, এগুলো তো আমরা পড়লামই, তাই না? এরপরে কি চলে আসছে, সিএফসি শেষ, এখানে কি শুরু, নাইট্রোজেনের অক্সাইডগুলো শুরু, মানে নাইট্রিক অক্সাইড, তাই না? NO। নাইট্রিক অক্সাইডের উৎস কি, সুপারসনিক জেটগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যখন যায় তখন যে গ্যাস নির্গত হয়, বর্জ্য গ্যাস, সেগুলোর মধ্যে কি থাকে বল, NO মানে নাইট্রিক অক্সাইড থাকে, তাই না? বজ্রপাতের সময় তরঙ্গ স্ফুলিঙ্গের প্রভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়েও NO উৎপন্ন হয়ে যায়, তাই না? মানে এখান থেকে কারেন্ট আসছে, বিদ্যুৎ যখন চমকায় তখন নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়, NO তৈরি হয়ে যায়, মানে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল, NOর উৎস হয়ে গেল। আর NOর দ্বারা কিভাবে ধ্বংস হয় সেটা তো আমরা পড়লামই ডিটেইলে, তাই না? এবার কি বলেছে, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, তাই তো? কি কি ক্ষতিকারক প্রভাব হয়? ওজোন স্তর ক্ষয় হলে ইউভি রশ্মি সরাসরি দেহে এসে পড়ে, তাই না? এর ফলে কি হয়ে যায়, ত্বক পুড়ে যায়, চোখে ছানি পড়ে, তাই না? ওজোন স্তরটা কি করছিল, ইউভি রেটাকে শোষণ করছিল, ইউভি রে শোষণ করেই তো ওজোন স্তর তৈরি হচ্ছিল, আবার ভাঙছিল, তৈরি হচ্ছিল, ভাঙছিল। এখন ওজোন স্তরটাই যদি না থাকে তাহলে ইউভি রেটা কি করবে, সরাসরি চলে আসবে পৃথিবীতে, আমাদের গায়ে চলে আসবে, তখন কি হবে, চামড়া পুড়ে যাবে, ত্বকের ক্যান্সার হবে, চোখে ছানি পড়বে, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে, পাতা বিবর্ণ হয়ে যাবে, মানে ড্যামেজ টাইপের হয়ে যাবে, তাই না? বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে, তাই না? তারপরে কি বলেছে, বাড়িমণ্ডল মানে কি, বাড়ি মানে জল, তাই না? জল না বৃষ্টির জল, বাড়ি মানে বৃষ্টির জল। তাহলে বাড়িমণ্ডলের ক্ষেত্রে প্রভাব বলতে ওই মানে বৃষ্টির জল, শিওর তো? আচ্ছা যাই হোক, ওই মানে জলের কথাই বলছে, যে সমুদ্রের মধ্যে যে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, মানে সমুদ্রের ছোট ছোট যে গাছ থাকে, ছোট ছোট গাছ, যাদেরকে মাইক্রোস্কোপে দেখতে হয়, ঠিক আছে? তাদের কি হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে। ফলে মানে ওরাই যদি কমে যায়, মানে উৎপাদনই যদি কমে যায়, খাওয়ারই যদি কমে যায় মাছ টাছের, তাহলে মাছ টাছও কমে যাবে, তাই না? তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে যারা জীবনযাপন করে তাদের পরিমাণও কমে যাবে। বোঝা গেল? এবার পরিবেশের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পরিবেশের ক্ষেত্রে যদি ডিরেক্ট তৈরিয়ে হয় ইউভি রে পরে, তখন কি হবে, টেম্পারেচার বেড়ে যাবে। টেম্পারেচার বাড়বে, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে জলবায়ুর পরিবর্তন ঘটবে, মেরু অঞ্চলের বরফ গলে যাবে, মেরু অঞ্চলের বরফ গলে গেলে কি হবে, সেগুলো জল সমুদ্রে চলে আসবে, সমুদ্র তলের উচ্চতা বেড়ে যাবে, তাই না? তাহলে অনেক জায়গা টায়গা ডুবে যাবে, যেগুলো নিচু জায়গা আছে, তাই তো? যেখানে সমুদ্রের আশেপাশে যেখানে আর কি চাষবাস করা যায়, সেই জায়গাগুলো তো জল উঠে, সমুদ্রের জল ঢুকে, আর চাষবাস করা যাবে না, তাই না?
এবার কি বলেছে, ইউভি রশ্মির উপস্থিতিতে বায়ুমণ্ডলের আলোক রাসায়নিক বিক্রিয়াগুলির প্রাবল্য বেড়ে গিয়ে ধোঁয়াশার সৃষ্টি হবে। বোঝা গেল? ইউভি রশ্মির উপস্থিতিতে মানে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের যে বিক্রিয়া টিক্রিয়াগুলো হয় সেগুলো ইউভি রশ্মির জন্য বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার একটা জিনিস দেখ, আচ্ছা তুই বাড়ি যাবি, চলে যা তাহলে, আর আমি একটু পড়াবো। আর কয়টা বাজে? 9:30। আমার 8 আছে আবার। কয়টায়? 10টা, 9:30 থেকে 10:30। তাহলে ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস পরের দিন পড়াবো না হয়। এমনিতেও নেক্সট জেনারেশন কোনো কাজের না, পড়ে যাক মরে যাক, ঠিক আছে, কোনো কাজের না। তাহলে আমরা কি কি পড়লাম আজকে বল? না, প্রথম থেকে বল। বায়ুমণ্ডল পড়লাম, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, পরিচালন স্রোত, তারপর পরিচালন স্রোত আর ঝড় বৃষ্টি পড়লাম। তারপরে ওজোন স্তর, ওজন স্তর তৈরি, ক্ষতি, ওজোন স্তর সৃষ্টি ধ্বংস ন্যাচারাল ভাবে কিভাবে হয় পড়লাম, আর আর মানুষের কাজের ফলে দুইভাবে ধ্বংস হয়। একটা কি ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি দ্বারা, সেটা পড়লাম বিক্রিয়াগুলো। আরেকটা কি নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইড আছে, যেমন নাইট্রিক অক্সাইড NO, ঠিক আছে, সেটার দ্বারা কিভাবে বিয়োজন হয় সেটা পড়লাম। আর এগুলোর ফলে কি হবে সেটা পড়লাম। এবার মজার ব্যাপার হলো যে এই গ্রিন হাউস এফেক্ট যেটা আছে, ঠিক আছে, সেটা আর এটা মানে মানুষ কনফিউজ হয়ে যায় অনেক, কারণ জিনিসগুলো অনেকটা একই রকম কিছু কিছু জায়গায় প্রভাবগুলো। এখানেও কি হচ্ছে, ওই ওজোন স্তর কমে গেলে ডিরেক্ট ইউভি রে চলে আসবে, উষ্ণতা বেড়ে যাবে, উষ্ণতা বাড়লে মেরুর বরফ গলবে, জলতল উপরে উঠে যাবে, সব ডুবে যাবে। গ্রিন হাউস গ্যাসেও কি হয়, টেম্পারেচারটা বেড়ে যায়। এখানে অন্য কারণে টেম্পারেচার বাড়ছে, ওখানে অন্য কারণে টেম্পারেচার বাড়ছে, কিন্তু টেম্পারেচার তো বেড়ে যাচ্ছে, তাহলে প্রভাবগুলো অনেকটা সিমিলার হবে, ঠিক আছে। আরেকটা জায়গায় যেটা কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে কিছু কিছু গ্যাস, যেটা এই যে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো পড়লাম, এরা এই ওজোন স্তরও ক্ষয় করছে, আবার এরা গ্রিন হাউস এফেক্টও দেখাচ্ছে, ঠিক আছে। মানে এরা ওজোন স্তর ক্ষয় করেও তো সূর্যের বেগুনি রশ্মি ভেতরে আসতে দিচ্ছে, জন্য কি হচ্ছে, টেম্পারেচারটা বাড়াচ্ছে, প্লাস এরা গ্রিন হাউস এফেক্ট যেটা সেটাতে ডিরেক্ট হেল্প করছে, সেই হেল্প করেও কি হয়, টেম্পারেচারটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। এবার গ্রিন হাউস এফেক্ট কি সেটা পরের দিন ভালো করে পড়বো, তাই না? ঠিক আছে, যা।